দিয়েছেন, যৌবন দিয়েছেন, একটা ভালো শাড়ি পরলে কে বলবে তুমি রাধুনী? ওসব কথা দয়া করে আপনি আমাকে বলবেন না বড় বাবু। আমি আমি একটা অশিক্ষিতা গাই। আমি এই পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ নেই। আপনার বাবা আমাকে দয়া করে আশ্রয় দিয়েছে। কাছে এসো ললিতা, বড় বাবু, কাছে এসো। ভয় নেই, আমি বাঘ বা ভাল্লুকে হইতে কখন ডাকতে এসেছো বড় বাবুকে? তুই যা নন্দ, আমি আসছি। চলে আয় ললিতা। তোকে আমি যেতে বলেছি নন্দ। ললিতা, আমার সঙ্গে চলে আয়। হেসেলের বাসনপত্র গুলো গুছোতে হবে। তোকে আমি যেতে বলেছি নন্দ। যাচ্ছি। নন্দদা, আমার সঙ্গে চলে আয় ললিতা। আমি কিন্তু হেসে লাগলে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। হ্যাঁ। আমি এখন যাই বড় বাবু। ললিতা, আমি আমি তোমাকে ভালোবাসি। না 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 না, ও কথা আপনি আমাকে বলবেন না বড় বাবু। দোহাই দোহাই আপনার, আমি গরিবের মেয়ে, আমার কোনো উচ্চ আশা নেই। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আপনার আপনার দুধের কাঁদছো কেন ললিতা? তোমাকে যে আমার ভালো লেগেছে, এতেই নিজেকে তোমার ধন্য মনে করা উচিত। বড় আমি তোমাকে বিয়ে করব, যেমন নতুন জীবনের সন্ধান। এসো এসো ললিতা, এসো আমার ঘরে এসো। এসো। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। দোহাই দোহাই আপনার, আমার কোনো সর্বনাশ আপনি করবেন না। কোনো সর্বনাশ আপনি করবেন না। চুপ! চিৎকার চেঁচামেচি একদম করবে না। তোমার মতো একটা অজ্ঞাতশীলার নারীকে যে আমার ভালো লেগেছে, এতেই তোমাকে নিজেকে ধন্য মনে করো। এসো এসো বলছি, এসো বলছি। আপনি আমাকে বেশিক্ষণ আটকে রাখবো না। এসো, আমাকে স্বর্গীয় আনন্দে ভাসিয়ে দেবে। এসো। জানো সোমনাথ, আমার প্রাক্তন ছাত্রদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিল তোমার দাদা ইন্দ্রনাথ। যেমনই মেধাবী, তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। ওরকম ছাত্র পাওয়া সত্যি ভাগ্যের কথা। কিন্তু স্যার, তুমিও মেধাবী ছিলে, তবে তোমার দাদার মতো না। ইন্দ্র কিন্তু বেশি গুণ পড়তো না, তবু প্রতিটি পরীক্ষা সে প্রথম হয়েছে। তাই আজও প্রতিটা কর্মক্ষেত্রে সে সুনামের সাথে কাজ করছে বলে শুনেছি। দাদা অফিসার হয়েছে। হবেই তো। যারা ফাঁকি দেয় তারাই ফাঁকিতে পড়ে। সাধুতা, সত্যতা, সাধ্যবাদিতা তাদের আছে, তারাই তো জীবনে প্রতিষ্ঠা পায়। পরিচিত যাদের সঙ্গে দেখা হয় তারা সবাই তোমার দাদার প্রশংসা করে। যৌবনের জোয়ারে অঙ্গ ঢেলে দেয় ইন্দ্রনাথ। বিয়ের বয়স হয়েছে, অথচ ব্রহ্মচর্য। হাসলে যে সোমনাথ? ও কিছু না স্যার, একটা পাখি আর একটা পাখিকে তাড়া করে নিয়ে যাচ্ছিল, তাই দেখে হাসি পেল আমার। জৈবিক তাড়না রয়েছে, তা না হলে সৃষ্টি স্তব্ধ হয়ে যেত। এই দিক দিয়ে ইন্দ্রনাথ কিন্তু সত্যি অনেস্ট। তোমার বাবার উচিত ওকে বিবাহ করানো। দাদা বলেছে ওর তাড়া নেই। বলবেই তো, ভালো ছেলে যে। ও তো আর আমার পুত্র অমলের মতো নয়।
কতই বয়স হবে আমলের তোমার বয়সে, অথচ প্রেম করে শ্বশুর বাড়ি গিয়ে উঠেছে হয়তো ভাগা। চাকরি বাকরি পাইনি অমল। পাগল হয়েছো? ও কি ইন্দ্রনাথের মতো ভাগ্য করে নিয়ে এসেছে? বাবা, বাবা, সেই তখন থেকে একটা ছাত্রেরই গুণগান করছে বাবা, আর এই ছাত্রটা বুঝি তোমার ফেলনা? না না না, সোমনাথ তো মেধাবী ছিল, শান্ত, নম্র, ভদ্র, সুবুদ্ধি সম্পন্ন ছেলে। আসলে ওরা দুজনে ভালো গাইড পেয়েছে। বাবা মা যদি ভালো হয় তাহলে ছেলে পেলে বিপদগামী হতে পারে না। তাই নাকি মাস্টার মশাই? নিশ্চয়। গাছ যদি ভালো না হয় তাহলে আমরা ভালো ফলের আশা করব কি করে? তোমার বাবা একজন আদর্শ মানুষ, তাই তোমরাও ভালো হয়েছ, বিশেষ করে তোমার দাদা ইন্দ্রনাথ। ইন্দ্রনাথকে দেখে যুব সমাজের শিক্ষা নেওয়া উচিত। আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না স্যার, তবে আমার মনে হয় সোমনাথ, না বাবা, ও বিষয় নিয়ে পরে তর্ক করবে। আগে বাজারটা তুমি সেরে এসো, নইলে তোমাকে আমি সময় মতো খেতে দিতে পারবো না। যাও। তুমি বসো সোমনাথ, আমি বাজারটা সেরে নিয়ে আসি। উপযুক্ত ছেলে থাকতে আমাদের এই দুর্দশা। আমরা যেমন একটা বিরাট অবক্ষয়ের মধ্যে যাচ্ছি, দয়া নেই, মায়া নেই, মমতা নেই। আমরা যেন সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছি, যান্ত্রিক হয়ে যাচ্ছি। তারপর কি তারপর? স্বপ্নের মঞ্জে আর কত দূর? স্বপ্ন, পাঠ্য জীবনের রঙিন স্বপ্ন আমার জীবনে থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে অলকা। দুটো কলেজের চাকরি আমি বাবার কথায় ছেড়ে দিতে বাধ্য হলাম। আমি তো বলেছিলাম কলেজের চাকরিটা তুমি ছেড়ো না। তুমি বলেছিলে, কিন্তু আমার পরম পূজনীয় ভিত্তিতে বললেন শিক্ষকদের জীবনে এখনো ভবিষ্যৎ নেই। আর তুমি এমন কোনো দুরবস্থায় পড়নি যে ছেলের পাল চড়ে তোমাকে অন্য সংস্থানের ব্যবস্থা করতে হবে। আর সেই বাবা আর কি বলছে সে? বলছে আমি নাকি একটা অবদার্থ, আমার নাকি কোনো যোগ্যতা নেই। দাদা গাড়ি কিনেছে, বাড়ি করবার জন্য জমি কিনেছে, কিন্তু কোন পথে কিনেছে তুমি তুমি বুঝতে পারছো না অলকা? একজন সরকারি চাকরিজীবী যা মাইনে পায়, বিলাসিতা দূরে ভদ্রভাবে সংসার চালাতে কষ্ট হয়, তাহলে দাদার বাড়ি গাড়ি করবার জায়গার ওই টাকাগুলো কি পায়ে হেঁটে এসেছে? আচ্ছা, না বাবার কথা থাক, আমি কবে যাচ্ছি তোমাদের বাড়িতে সেটাই বলো। এই জন্মেও নয়। তুমি এত মিথ্যা কথা বলছো কেন বলো? আমি বুঝতে পেরেছি অলকা, আমার ভাগ্যটা এমনি, আমি সোনা মতো করে ধরলেও কোথায় ছাই হয়ে যাবে। সোমনাথ, পেটে নইলে নইলে আমি কত চেষ্টা করেছি শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য। একটা অফিস চালনের চাকরি যদি এমন কথা তুমি বলো না। আমার জন্য ভেবে ভেবে তোমার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না। আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি তোমার চিরদিন তোমারই থাকবো। আমার জন্য তোমাকে যে কোনো ছোট চাকরি নিতে হবে না। মাস্টার মশাই, এ মাস্টার মশাই, তুমি বাড়িতে আছেন মাস্টার মশাই? বাবাকে খোঁজ করছেন কেন? ইয়ে মানে আমার পছন্দ থেকে একটা ছেলে আছে, মাস্টার মশাই যদি পড়াতে পারেন। বাবা নিচু ক্লাসের ছেলে মেয়েদের পড়ান না। আমি যদি বেশি টাকা দিই, আচ্ছা ঠিক আছে, মানে বাবা ওই এলে 9-10 এর ছেলে পড়িয়ে উনি যে টাকা পান, আমি যদি সেই টাকা দিই নিশ্চয়ই আপত্তি করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বাবা এলে বলে দেখবো। ঠিক আমি আছে? তাহলে আসি। হিরালাল সরকার বললেই উনি আমাকে চিনতে পারবেন। উনি আমারও মাস্টার মশাই ছিলেন। মাঠের কেচের খবর কি হিরালাল বাবু?
জানলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? জানবেন কি করে? ঘরের খেয়ে বনের মোষ দাঁড়িয়ে বেড়ালে জানবেন? তার মানে আপনি আমার মানে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, অগ্নিপতির 6 মাসের জেল আর 2000 টাকা জরিমানা হয়েছে, এই খবর আপনি রাখেন না। অথচ দিব্যি মাস্টার মশাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছেন। হিরালাল বাবু, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি অনধিকার চর্চা একদম করবেন না। এই দেখুন, আপনি অযথাই বেড়ে যাও ইতর ছোট লোক জানোয়ার। তুমি শুধু মাথা গরম করো না। শুধু শুধু আমার মাথা ঘর হয় না অলকা। এই সব সন্তানের না ষড়যন্ত্র করে পার্থকে জেলে পাঠিয়েছে। এরা মানুষ নয়, এরা বিবেকহীন পশু, এরা বিবেকহীন জানোয়ার। পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার স্নায়ুতন্ত্রে উত্তেজিত হয়ে উঠে অলকা। অর্থের জোরে লম্পট হয়ে যাচ্ছে সাধু। চরিত্রহীন হচ্ছে সমাজের মধ্যমণি, ক্ষমতার অপব্যবহার করছে এইসব শয়তানের দল। এদেরকে কিছুতেই মার্জনা করা যায় না অলকা, কিছুতেই মার্জনা করা যায় না। শেয়ালে বলে আঙ্গুল বলতা। সোমনাথ বাবু বড় বড় কথা বলে গেলেন, তোকের খাতিরে মেনে নিলাম এসব হচ্ছে, কিন্তু উনি নিজেই কি জাননি ফুসকে বলে তোর বাড়ি একটা ছেঁড়া। আপনি একটা জানি তুমি আমাকে কি বলবে। আমি একটা ইতু, এই তো বলবে ইতর আমাকে অনেকেই বলে, আমি কিন্তু আরে হিরালাল যে, তা কি খবর? আপনি ভালো আছেন স্যার? এই যাচ্ছে এক টাকা, তা কি খবর তোমার? আগে আমার ছেলেটা না, বাবা আপনার ছেলেকে পড়াবেন না। 50 কেন 500 টাকা দিলেও বাবা আপনার ছেলেকে পড়াবেন না। আর আপনি যদি ভদ্র সন্তান হন, আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন না, এই কথা আপনাকে বলে দিচ্ছি। এই ব্যাপার হিরালাল, অলৌকিক ভাবে বলেছে, আমি কিন্তু মাইন্ড করি না। আমি হয়তো মনে করিনি, কিন্তু ব্যাপারটা কি? অলৌকিক এইভাবে উত্তেজিত হয় না, নম্র শান্ত নিয়ে। আজকে থাক সোমনাথ বাবু, সোমনাথ বাবু, থাক, ওসব কলঙ্ক কাহিনী কলঙ্ক? কিসের কলঙ্ক? আমার মেয়ে। আপনাকে একটা কথা বলবো মাস্টার মশাই, কিছু মনে করবেন না। না না, মনে করবো কেন? তুমি আমার প্রাক্তন ছাত্র, আমার ক্ষতি হয় এমন কোনো কথা নিশ্চয় বলবে না। তা কি পারি স্যার? আচ্ছা মাস্টার মশাই, আমরা মধ্যবিত্ত পরিবার তো, হ্যাঁ নিশ্চয়, নিম্ন মধ্যবিত্ত। আপনি নিশ্চয় আশা করেন না আপনার মেয়ে চন্দ্রসেন চন্দ্রনাথ সেনালের পুত্রবধূ হোক। হ্যাঁ, না না, এ আশা করাটা একটু বেশি হয়ে যায়। তাই তো আমিও অলকাকে ওই কথাটাই বলছিলাম। তবে হঠাৎ তুমি যতই সুন্দরী বিদ্যুষী হও না কেন, সোমনাথ তোমাকে বিবাহ করবে না। ওদের জাত আলাদা, গোত্র আলাদা, ওরা হচ্ছে উঁচু তলার মানুষ। হঠাৎ তুমি একথা বলতে গেলে কেন অলকাকে? হঠাৎ বলিনি স্যার, হঠাৎ বলিনি। ওদের দুজনকে আমি এমন অবস্থায় দেখেছি, কি বলবো স্যার। তাই তো অলকা আমার উপর রাগ করে অমন কথা বলে গেলেন। তবে স্যার, আমি তাতে কোনো মাইন্ড করিনি। অলকা দীর্ঘদিন ধরে সোমনাথের সাথে মেলামেশা করছে, আমি বাধা দিই, কিন্তু ও যেভাবে আমার, না 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 না, অসম্ভব, অসম্ভব। আমি
ভদ্রঘরে শিক্ষিত মেয়ে নিশ্চয়। দেখুন গদাধর বাবু, আমি চরিত্রহীন কোন নারী সম্বন্ধে আমার কোনো বাজে বিচার নেই, তবে যে মেয়েটি ভালো তাকে কলঙ্কিত করতে আমার এই বিবেকে কিছুতে সায় দিচ্ছে না। রমেন বাবু একটি আধুনিকা সঙ্গিনী খুঁজছে, আমাকে জোগাড় করে দিন। আমিও ভাবলাম মেয়েটি তো খুব অভাবে পড়েছে, আমার ভাড়াটাও দিতে পারছে না। মানে ইনি হচ্ছেন রমেন চৌধুরী। আচ্ছা, রমেন বাবু তার বৃদ্ধ দাদুর জন্য একটি মহিলা খুঁজছে, মানে ওই দাদুকে দেখাশোনা করবার জন্য। তাই আমি ওকে বললাম আমার একটি ভাড়াটিয়া মহিলা আছে, বললে হয়তো রাজি হয়ে যেতে পারে। তাই দিয়ে এলাম ওই রমেন বাবুকে। আপনি কি বিবাহিত রমেন বাবু? হ্যাঁ, না মানে ওর স্ত্রী আধুনিকা, ও যাকে বলে মডার্ন মডার্ন। হ্যাঁ, আমার স্ত্রী একটু অন্য ধরনের মেয়ে। একেই তো বলে একেবারেই মডার্ন। আপনি কি কাজটা নেবেন মিসেস মুখার্জি? গদাধর বাবু, বলুন, আপনি একটু বাইরে যান। বাইরে যাব মানে? আমার সামনে? আমি আপনাকে বাইরে যেতে বলেছি। আমার বাড়ি। বাড়ি আপনার, কিন্তু আমি যখন ভাড়া দিচ্ছি তো এটা আমার বাড়ি, তাই বলি আপনি বেরিয়ে যান। আর শুনুন, এই বাড়িতে ঢুকতে হলে আমার পারমিশন নিয়েই ঢুকবেন। যাচ্ছি যাচ্ছি। ওর তো অহংকার ভালো না বুঝছেন? আপনার স্বামী মূলরি মাল চুরি করে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো, তাতেও আপনার চাইতাম না হয়নি নাকি? কান ধরে ভদ্রতা শিখিয়ে দেবো ছোট লোক। তুমি তোরের বয়ের বড় বড় কথা। ঠিক আছে, আমিও দেখবো কিভাবে বিয়ে করতে হয়। ঘর থেকে আমি আপনাদের সব কথাই শুনেছি। আপনি অভিজাত ভদ্র ঘরের সন্তান, লেখাপড়াও শিখেছেন, তাহলে কেন বেছে নিয়েছেন এই পথ? কেন জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন? দেখুন, নারী কি শুধু বিলাসের সঙ্গিনী? নারী কি শুধু কামনার দাসী? নারী মা নয়, বোন নয়। নারী কি জীবনের প্রেরণা হতে পারে না? আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে রমেন বাবু, যে ভালো তাকে আপনি খারাপ পথে নামাতে মিসেস মুখার্জি, আপনার শুভ বুদ্ধির কাছে আমি আবেদন জানাচ্ছি। মনে করুন আমি যদি আপনার মায়ের পেটের বোন হতাম, অথবা আপনার নিজের বোন যদি আমার মতো বিপদে পড়তো, তাহলে পারতেন তাকে বিবাদের সময় সাহায্য না করে? বলুন বলুন রমেন বাবু। আমি আমি আপনার সব কথা শুনতে চাই, আসুন কিন্তু আসুন আমার সঙ্গে। কিন্তু আজ থেকে আপনি হলেন আমার দাদা, আর আমি হলাম আপনার ছোট্ট একটা বোন। বোন, সত্যি কথা বলতে কি কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন, হাতে এসেছে প্রচুর অর্থ, মধুলবী রক্ষিকার মতো কিছু
কিছু বন্ধু জুড়েছেন, ওরা আমায় বুঝেছেন ভোগের জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। না, কিন্তু তোমার মতো করে কেউ কোনোদিন বলেনি ভোগে জীবনের শেষ কথা নয়। আজ আজ আমার নবজন্ম হলো রে চন্দনাম, তোমার মতো বলতে সত্যি আজ আমি ধন্য। ধন্যবাদ পরে দেবেন। আপাতত পেটের গর্তটা বুঝানো দরকার। তাই চলো বোন। ময়ূরপঙ্খী পারছো না, কাজকর্ম ফেলে রেখে শুয়ে পড়ছো, ব্যাপারটা কি আমাকে খুলে বলবে একটু? এবার আবার কি? শরীরটা আমার একদম ভালো লাগছে না। শরীরটা যদি ভালো না লাগে তাহলে ওই বড় বাবুকে বলছো না কেন? যাই বড় বাবু, তোমার চাল চলন আমার ভালো ঠেকছে না। নন্দদা, 3 দিন আমি দেখেছি ওই বড় বাবুর ঘর থেকে রাত্রে বেরিয়ে আসতে। পারে রাত 12টায় ফেরেন বড়বাবু, এসেই ডেকে তুলে বলে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, স্টোভটা জ্বালিয়ে খাবারটা গরম করে দাও। এই শাড়িটা কোথায় পেলে? বড়বাবু দিয়েছে। হঠাৎ বড় বাবুর এত করুণা হলো কেন তোমার ওপর? আহা, কি মুশকিল। যার যার দরকার ওই কর্তা বাবুই তো কিনে দেন, বড় বাবু কোনো দিকে তাকিয়েও দেখেন না। তাছাড়া মাস 3-4 ধরে আমি লক্ষ্য করছি তোমার সাজগোজরে বেশ পরিবর্তন হচ্ছে। আগে তো কোনোদিন তোমাকে সোনা পাউডার মাখতে দেখিনি, আর এখন তোমার যেমন কথা, জি ঠাকুর বলে কি মানুষের কি কোনো সাধারণ থাকতে নেই নাকি? আদাওয়ালাকে পুরানো করো, আপত্তি নেই, কিন্তু এমন কিছু করো না যাতে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তোমাকে আমি স্নেহ করি বলে কথাটা বললাম। নন্দদা, গরিবের মেয়ের তো আবার পদে পদে বিপদ। আশা করি সেদিক থেকে তুমি একটু সতর্ক থাকবে, সতর্ক থাকবে। নন্দদা কি বুঝতে পেরেছে আমার চরম সর্বনাশ হয়েছে? বুঝতে পারেনি বোধহয়। আজ বলবো বড়বাবুকে, না বললে নিজেরই বিপদ হবে। আচ্ছা, কথাগুলো যদি আমি ছোটটাকে বলি, উনি উনি তো আমাকে খুবই স্নেহ করেন। না না, অফিসে বেরোবার আগে আমি কথাগুলো বড়বাবুকেই বলবো, বড়বাবুকেই বলবো। উনি তো বলেছেন আমি আমি তোমাকে বিয়ে করবো ললিতা। বাড়ির প্ল্যানটা তো একদিনের মধ্যে করে আনবে বাবা। আপাতত 2 তলা হবে, ভবিষ্যতে 3 তলা করতে পারি, সেই রকম প্ল্যান যেন হয়। ঘরে একটা বউটাও না থাকলে? ও হ্যাঁ, বিয়ের বয়স তো তোমার হয়েছে, মরবার আগে আমি নাতি রাত্রি দেখে যেতে চাই তোমার বিয়েটা দিয়ে। আপাতত বিয়ের কথা আমি ভাবছি না বাবা, আগে বাড়িটা হোক, তারপর বিয়ের কথা ভাবা হবে। তবে হ্যাঁ, তুমি ইচ্ছে করলে তোমার ওই ছোট ছেলের বিয়েটা দিতে পারো বাবা। পাগল হয়েছিল তো? ওই বেকার বাউন্ডারের বিয়ে দেবো আমি? তুমি বরং চেষ্টা করে দেখো ওর একটা কাজের ব্যবস্থা করতে পারো কিনা। বাড়িতে কুটো গাছটি ছিঁড়ে দুভাগ করবে না, তার উপর আছে নানা রকম বাহানা, দাদা এই করছে সেই করছে। চাকরির কথা তুমি বলছো বাবা, কিন্তু অত মুখ ফুটে একবারও বলছে না। ওকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া না শিখে সেই টাকাগুলো যদি আমি ব্যাংকে রাখতাম তাহলে অনেক উপকার হতো। থাকবার মধ্যে আছে শুধু পেট ভরা হিংসে, দাদা এই করছে দাদা সেই করছে। বের হবে না, সময় আছে। চলো একটা সুসংবাদ আছে, মোটা টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আছেন মেসমশাই? শারীরিক কোনো অসুবিধা নেই বাবা, তবে মানসিক কষ্ট পাচ্ছি। সবাইটা ছেড়ে গেল, মেয়েটা অসহায়, ছোট ছেলেটা বেকার। দেখুন মেসমশাই, কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। তা তো বটেই, তা তো বটেই। তবে ইন্দ্র যদি বিয়েটা করতো তাহলে এই মানসিক অশান্তিটা আমার থাকতো না। তোমরা তোমরা বন্ধু বান্ধবেরা একটু চেষ্টা করে দেখো না কেন, এর একটা বিয়ে দিতে পারো না? এই তো কতকাল ওরে 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 মধু খাবে, এবার নির্বাদার স্বপ্নটা দেখ না। আসতে বল, বাবা শুনতে পাবেন। হ্যাঁ, না না, মেসমশাই তার নিজের ঘরে চলে গেছে। সত্যি ইন্দ্র, তুমি বড় ভাগ্যবান। মেসমশাইয়ের অন্ধবিশ্বাস তোমার উপরে। উনি ভাবছেন ছেলে আমার বড় হচ্ছে বাচ্চা, এদিকে যে পুত্ররত্নটি ঘরের মতো ছিচড়ে কীর্তন করছে। চল, একটু মার্কেট ঘুরে যেতে হবে। হ্যাঁ, মার্কেটে গেল। তোমার কানের রিং কিনতে ও হবে। ললিতা চেয়েছে? না মানে আরে বাবা, চাওয়াটাই তো স্বাভাবিক। তুমি তার সমস্ত মধুরিং দেখাবে, বিনিময়ে কিছু দেবে না, তা কি হয়? বড়বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অফিস থেকে ঘুরে আসি, তারপর শুনবো। এক্ষুনি শুনলে ভালো হতো। কিন্তু আরে বাবা, বলছি যখন তখন শুনে নাও। আমি বরং তোমার গাড়িতে গিয়ে বসছি। হ্যাঁ, তোমার রুচির প্রশংসা করছি ইন্দ্র। জিনিসটা কিন্তু খুব ভালো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমাদের একসাথে আমাদের বিয়ের কথা কিছু ভেবেছেন? না, কি হয়েছে? না, বিশেষ কিছু নয়। তবে মনে হচ্ছে আমি তুমি আমি তুমি মা হতে কি চাই। বলছো? কি বাঙালির মতো? আজ দুবার বমি হয়েছে। একটু সতর্ক হতে পারলে না? কি বলছেন আপনি? আমি তো বারবার আপনাকে অনুরোধ চুপ করো! অনুরোধ করেছো, এতটুকু যদি কাণ্ড জ্ঞান থাকতো এইভাবে দুর্ঘটনা ঘটাতে পারতে না। চলো, যা করেছো তোমার নিজের দায়িত্বেই করেছো। তোমার সম্বন্ধে আবার এতটুকু মাথা ব্যথা নেই। ছি 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 ছি। কথাটা বলতে তোমার চিন্তা আরস্ত হলো না। আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। বিয়ে? একটা রাধুনিকে বিয়ে করবে এই ইন্দ্রনাথ সেনপাল? কেন? দেশে কি পাত্রীর মড়ক ধরেছে? আর কেউ জানে তুমি সন্তান সম্ভাবা? তোমাকে আমি কি করবো জানো? নন্দদা এখনই হয়তো বাবার কানে দেবে, আমার মান সম্মান দোলার সাথে চলছে। এই চলছে তোমার গলা টিপে শেষ করে দেবে। তাই যে দোকান শয়তানি। শোন, হ্যাঁ শোন, তোর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আমার ছোট ভাই ইন্দ্র, আমার ছোট ভাই সোমনাথ। বাবা যদি জিজ্ঞাসা করেন বলবি তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোমনাথ তোর এই সর্বনাশ করেছে। আর যদি না বলিস তোকে আমি কানে মারবো। মিথ্যে কথা আমি বলতে পারবো না। ছোট্ট আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, তার নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না, পারবো না। তবে রে শয়তান! এই হারামজাদে বেশ্যাটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও বাবা। ও বলছে ছোট্ট আমার সর্বনাশ করেছে, আমি মা হতে চলেছি। আমার ভাইকে আমি চিনি না, তৃষ্ণায় বুকের ছাতি পেটে গেলেও এই নর্তমান জল সে পান করবে না। ও কি বলতে চাই? এই, ও বাকি বলবে? কখন বলেছে তোর নাম? ছোট্ট হ্যাঁ ছি 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 ছি। হ্যাঁ বাবা, আমি ধমক দিতে বলছে সোমনাথ তো সর্বনাশ করেছি। হয়তো এক্ষুনি বলবে আমিও সর্বনাশ করেছি। এই
বেরিয়েছে আমার বাড়ি থেকে। আমি ভগবানের নামে শপথ করে বলছি বাবা তো সর্বনাশ করেছে। বেরিয়ে যা কলকারি, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আপনি মেরেই মেরেছি। আমাকে মেরে ফেলুন আপনারা আমাকে মেরে ফেলুন বাবা আমি সংসার করতে চাই না বাবা তোকে আজ আমি একেবারে শেষ বাবু তাই দিস এইভাবে নির্যাতন না করে ওকে একেবারেই মেরে ফেলানো কর্তা বাবু। ওকে একেবারেই মেরে ফেলো। পরিবারের মেয়ে বলে ওর কথার কোনো মূল্য নেই। আমি নিজের চোখে দেখেছি এই এই বড় বাবুকে দিন দিন ওই ঘর থেকে বেরিয়ে তবে রে পাপী! আমি চলে যাচ্ছি নন্দদা এই বাড়িতে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি শুধু ভগবানকে জানিয়ে যাচ্ছি হে ঠাকুর আমার এই অবস্থার জন্য যারা দায়ী তুমি তাদের মার্জনা করো না ঠাকুর আমায় যদি মনে মনে ফুল দিও সমাধি
ব্যবহার কম বয়সী মেয়েদের একদম রাখবে না। ছি, 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 ছি। আমার মান মর্যাদা বলে থোলার সাথে মিশে গেল। কেন্দ্র অফিসে যাওয়ার ইচ্ছে আছে আজ? আর বলো না ভাই, আমারও হয়েছে যত জ্বালা। না পাচ্ছি সইতে, না পাচ্ছি কইতে। সংসারে বড় ছেলে হয়ে আমি যেন চোরের দায়ে ধরা পড়েছি। হতভাগা আসুক বাড়িতে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দাও। হয় ভদ্রভাবে বাড়িতে থাকতে পারলে থাকবে, নইলে দরজা খোলা আছে, যেখানে খুশি চলে যাবি। ওর উপর কোনো মায়া নেই আমার। আপনারা লোক দেখো, এই লোক দেখো মানে? আমি আর কাজ করবো না। মামার বাড়ির আপনার মেয়ে বিশ্বাস দেশে জমি কিনবার নেই। গত মাসে 2000 টাকা অগ্রিম নিয়েছিস, সুদ সমেত সেই টাকা ফিরিয়ে দিয়ে তবেই যেতে পারবি। তাই যতদিন আমি বিশ্বস্ত লোক না পাই, এক পাও লড়তে পারবি না। ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমি যাবো না, কিন্তু টাকা শোধ হলে আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। চাকরের কাজ করছি বলে আমরা আমরা কি মানুষ নই? লোকের সামনে কাউকে অন্যায় করতে দেখলে আমার তুই মার খেয়ে পড়ে যাবে শোয়া। পারো, যত খুশি লাঠি বলছি পারো। বড় লোকের এই পায়ের ফুটের লাঠি খাবার জন্যই তো আমরা জন্মেছি। কিন্তু কিন্তু চিরদিন এই ভাব চলবে না, চলতে পারে না। দিন আমাদেরও একদিন আসবে, আমাদেরও আসবে, হ্যাঁ আমাদেরও আসবে। দেখলে বাবা, ছোট লোকের কথাগুলো শুনলে দীর্ঘদিন ধরে কাজ করছে এই বিশ্বস্ত লোক, তাই ওর এই ব্যবহার আমি মেনে নিলাম। তুমি বরং একটা মেয়ে ছেলের খোঁজ করো। মেসোমশাই, মেসোমশাই, না, এলে বলে দেবেন বাবা দেখা করতে বলেছে। বলবে বিকেলেই যেন একবার যায়, বিশেষ দরকার। শোনো, সম্রাটকে আর তোমাদের বাড়িতে ঢুকতে দেবে না। ওর স্বভাব চরিত্র ভালো নয়। মেসোমশাই, পরে কোনো ঘটনা ঘটে গেলেই আমাকে কিন্তু দায়ী করতে পারবে না। আমি চিরকালে একটু স্পষ্টবাদী, তাই সত্যের মুখোমুখি দাঁড়াতে আমি কোনোদিন ভয় পাই না। মেসোমশাই, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। সোমনাথ দা ললিতার সর্বনাশ করেছে। মেসোমশাই, ভাবতে আমার ঘৃণা হয়, ওটা হচ্ছে আমার ঔরসজাত সন্তান। জানি না পূর্ব জন্মে করে পাপের ফলে এমন কুলাঙ্গার সন্তান আমার বংশে জন্মগ্রহণ করেছে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি অবিশ্বাস করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, মেসোমশাই, কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না। মেসোমশাই, মেয়েটাকে আজই আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও যদি চলে যেত আমি অনেক শান্তি পেতাম, অনেক শান্তি পেতাম। আমি কি ভুল শুনলাম? সোমনাথ দা চরিত্রহীন? না না, আমার মাথা কেমন করছে, আমার পা টলছে, আমি বিশ্বাস করি না। শোনো, আমাকে বলছেন? তুমি কি অবনী বাবুর মেয়ে? হ্যাঁ, মানে তুমি তো বেশ বড় হয়ে গেছো। আরে শুধু বড় কি, সুন্দরীও বটে। আমাকে তুমি চেনো? না, মানে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছো না? আমি তোমার বাবার ছাত্র ছিলাম, আমার নাম ইন্দ্রনাথ। আমি যখন তোমার বাবার কাছে পড়তে যেতাম তখন তুমি 5 কি 7 তখন অবশ্য এত সুন্দরী ছিল না। আজ আমি যাই, দেরি হলে বাবা ভাববেন। তুমি কিন্তু আমাকে নিমন্ত্রণ করলে না, লোকা। আপনি
গরিবের বাড়িতে? গরিবের বাড়ি তো আমার কাছে তীর্থক্ষেত্র। হ্যাঁ, কারণ তোমার বাবা যে আমার শিক্ষা গুরু, তার হাতেই আমার জীবনের বুনিয়াদ শুরু হয়েছে। মাস্টার মশাইকে বলে দিও হঠাৎ একদিন গিয়ে গুরু প্রণামটা সেরে আসবো। তাই যাবেন আপনি? বাবা নিশ্চয়ই খুশি হবেন। আচ্ছা, নমস্কার। যাবেন একদিন? এই তো, হ্যাঁ, ও, হ্যাঁ, খুব ভালোই ফেলেছো গুরু। একেবারে নথার কান্তি। সারা যে খাচ্ছিনি তাকে তোকে চিন্তামণি। অফিসে যাবার ইচ্ছা আছে? না, আজ অফিসে আর যাবো না। আজ আজ তোমাকে নতুন এক জায়গায় নিয়ে যাবো। চলো। আচ্ছা, আয় আমার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, দলিলের কি হলো গুরু? কেন তাকে তাড়িয়ে দিলে? এসো, যেতে যেতে বলছি। তবে একটা কথা শুনে রেখো, ভগবান আজ আমাকে রক্ষা করেছে। এসো। নন্দদা, এই বলেছি, বাড়িতে একটা লোকের সারা শব্দ পাচ্ছি না। ললিতা, ললিতা আছো? ললিতা, ডাকছো কেন? কোথায় থাকো সব? ডেকে সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ললিতাকে খেতে দিতে বলো, এখন আমি বেরোবো। আর হ্যাঁ, একটি শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? হ্যাঁ, শুভ সংবাদ। একটা বেসরকারি কলেজে আমি চাকরি পেয়েছি, আজ আমাকে জয়েন করতে হবে। ললিতাকে বলো এক্ষুনি আমাকে খেতে দিতে। ললিতাকে? এবারে কোথায় গেছে? ললিতাকে তাড়িয়ে দিয়েছেন কর্তাবাবু। দাঁড়িয়ে দিয়েছে? কেন? কেন কেন তুই জানিস না সোয়ার? বাবা, ওরে নরপশু, আমার ছেলে হয়ে এরকম নিষ্প্রকৃতি তোর হলো কি করে? বাড়ির একটা ছি, তুই তার চরম সর্বনাশ করলি। আমি ললিতার সর্বনাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই সর্বনাশ করেছিস। ললিতা নিজের মুখে তা স্বীকার করে গেছে। ও, তোকে পৃথিবীতে এনে আমি মহা পাপ করেছি। মহা পাপ। হয় তুই মর, না হয় আমি আত্মহত্যা করি। ছি, ছি, ছি। আমার ছেলে চরিত্রহীন লক্ষ্য। ভুল কর্তাবাবু, এই, ভুল। তুই চুপ কর সর। অনেক দিন ধরে এই নষ্টামি চলছে, তুই সব জানিস। তোরও জানতে এমন ঘটনা এ বাড়িতে ঘটতেই পারে না। আমার যদি সাবেক দিন থাকতো, তাহলে চাককে তোর পিঠের চামড়া আমি তুলে দিতাম। ছোট বাবু, বল রে নন্দদা, বল, তুইও বোধহয় আমাকে আমার বাবার মতো কিছু বলবি। না না ছোট বাবু না, আমি চাকর। আমার বলার কি থাকতে পারে? শুধু এটুকুই বলছি, চলো একটু খেয়ে ওই কলেজের চাকরিতে জয়েন করবে। না, আরে নন্দদা না, আমার আর চাকরির দরকার হবে না। ছোট বাবু, সে কি ছোট বাবু, বাবার উপর রাগ করে একটা অপ্রত্যাশিত চাকরিতে তুমি জয়েন করবে না? আমার দুঃখটা কোথায় জানিস রে নন্দদা? আমার বাবা একজন অবসরপ্রাপ্ত বিচারক। মানুষের মুখ দেখে যিনি বলে দিতে পারেন কে দোষী আর কে নির্দোষী, অথচ তিনি আজ তার ছেলেকে না জেনে আমাকে অপমান দিয়ে গেল। আমি নাকি চরিত্রহীন। বাড়ি আমার ভাগ্য। ছোট বাবু, ছোট বাবু, জানিস রে নন্দদা, একটা প্রবাদ বাক্য আছে, দোষী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল, অপরাধী জানতেও পারল না কি অন্যায় সে করেছে। অথচ হাকিম রায় দিল মৃত্যুদণ্ড। ছোট বাবু।
নিষ্ঠুর নিয়তি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রে নন্দদা। আমি যেই দিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। আমি আমি বোধহয় হেরে যাবো রে নন্দদা। আমি বোধহয় হেরে যাবো। আমি বোধহয় একটা মানুষকে অমানুষ করে ছাড়বে। একটা ফুলের মতো মানুষকে, একটা নিষ্পাপ মানুষকে ওরা দানবে পরিণত করতে চলেছে। ভগবান, ভগবান, আমার এই বাবুর মনে তুমি একটু শান্তি দাও ভগবান, তুমি একটু শান্তি দাও। সামাজিক যাত্রাপালা চরিত্র। আমরা যাত্রাপালার মূল কাহিনীতে উপনীত হয়েছি। আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে কিছুক্ষণের জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাচের জগতে। বসতে বলনি বলেনি বুঝি? আপনি বসুন। বাবা হয়তো এক্ষুনি ফিরে আসবেন। বসুন আপনি, আমি আসছি। অলকা শোনো, বলুন। মনটা আমার ভালো নেই জানো। আজ বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমার কাছে একেবারে অপ্রত্যাশিত। আমি ভাবতে পারছি না আমার ভাই। হ্যাঁ, মানে আপনি তো সকালে বলেছেন। না না না, ললিতার ব্যাপারে নয়। তাহলে ওটা কোনো ফ্যাক্টরি নয়, ওটা হচ্ছে যৌবনের ধর্ম। মানে তার মানে তাহলে আমি বেরিয়ে যাবার পর সম্রাট নাকি বাড়িতে এসেছিল। বাবা তাকে দুটো কথা বলতে বাবাকে যা ইচ্ছে তাই বলে চলে গেছে। আবার শুনলাম পরে ফিরে এসে বাড়ির আসবাবপত্র ভেঙে বেরিয়ে গেছে। ভাবলাম ও তোমার এখানে এসেছে। ওই এখানে তো আসেনি। ওকে নিয়ে কি করি বলো তো? হাজারো হোক আমারই ছোট ভাই। হ্যাঁ, এলে ওকে একটা বুঝিয়ে দিও। এইভাবে চলে না, চলতে পারে না। আরে বাবা যতদিন আছে না আমি না হয় সহ্য করব, কিন্তু আমার বউকে সহ্য করবে কি? যাচ্ছে সে কথা, আমার কর্তব্য আমি করে গেলাম। ওর যা ইচ্ছে তাই করুক, আমি আর বাধা দেব না। একটু চা। মন মেজাজ আমার মোটেই ভালো নয় অলকা। আমার মানসিক অবস্থা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আর একদিন এসে তোমার হাতে এনে রান্নাটা খেয়ে। সত্যি কথা বলতে কি তোমাকে আমার দারুণ ভালো লেগেছে। আরে ইন্দরা, নমস্কার নমস্কার স্যার, নমস্কার নমস্কার স্যার। আপনি ভালো আছেন তো? ভালো ছিলাম, কিন্তু এই মুহূর্তে অসুস্থতা বোধ করছি। একটু আগেই তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল, তিনি যা বললেন আমি তাতে খুব মর্মাহত। আপনি কি সোমনাথের ব্যাপারে? ইয়েস, সোমনাথ। সে আমার বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছে সোমনাথ। বাবা, আমি ওর জন্য একটা চাকরি ঠিক করেছিলাম, আজই জয়েন করবার কথা ছিল, কিন্তু তোমার বাবার মুখে যা শুনলাম তারপরে ওর উপর আমার কোনো আস্থা নেই। ছি 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 ছি। ভালো বংশের সন্তান, এমন রুচির বিকৃতি ঘটেছে। বাবা খুবই ভেঙে পড়েছেন স্যার। স্বাভাবিক, সন্তান যদি বিপদগামী হয় কত বড় যে অভাগা বাবা মার কাছে।
ওর বাবাকে ওর ছেলে সম্পর্কে মিথ্যা বলবেন? আমি বলছি না উনি মিথ্যে বলছেন, তবু মনে একটা সঞ্চয় থেকে যাচ্ছে। এমনও তো হতে পারে বাবা অপরাধী গা ঢাকা দিয়েছে আর চোরের গায়ে ধরা পড়েছে আমাদের এই সন্ধ্যা। মেয়েটার অন্ধবিশ্বাস। সম্রাট কোনদিন অন্যায় করতে পারে না। ওর কোনো দোষ নেই স্যার। আমি নিজেই কি কখনো ভাবতে পেরেছি আমার এমএ পাস ভাই বাড়ির একটার ঝি তার চরম সর্বনাশ করবে। মণিনাথ অতিভ্রম মহর্ষ বিশ্বমিত্র ইন্দ্র রূপবদ্ধ হয়েছিলেন। ইন্দ্র করেছেন গুরুপত্নী হরণ। কামিনী কাঞ্চনের রূপ সবাই সম্বরণ করতে পারে না বাবা। সবাই তার তোমার মতো ন। আশীর্বাদ করবো, আশীর্বাদ করুন স্যার, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন স্যার। আমি যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারি। নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে। তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তোমার আর উন্নতি হবে। সৌভাগ্যের স্বর্ণ চড়াই আহরণ করবে তুমি। আমি আসছি স্যার, আশীর্বাদ করুন স্যার, আশীর্বাদ করুন স্যার। একটু চা। আগে না স্যার, অলকাকে বলেছি অন্য একদিন আসবো, কিন্তু কথা কি স্যার, অলকাকে আমার দারুণ ভালো লেগেছে। ওর কথাবার্তা, ওর আচার ব্যবহার আমার মনে গভীর ভালো লেখাপাত করেছে। সত্যি কথা বলতে কি, অলকা শুধু নারী নয়, নারী রত্ন। তোর অপদার্থের হাতে পড়বে। অবদার্থের হাতে পড়বে না স্যার, পড়বে ভাগ্যবানের হাতে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কোন অপদার্থের ইশারা। অলকার জন্ম হয়নি, তবে তাড়াতাড়ি কিছু করবেন না স্যার। অলকা নিশ্চয়ই সুখী হবে। হ্যাঁ, আসি স্যার, নমস্কার স্যার, নমস্কার। আজকের বিনা নোটিশে এসে অলকাকে বিব্রত করে যাব। আসি স্যার, আসি স্যার। দারুণ ভালো ছেলে। এরকম একটা পাত্র যদি আমার অলকার মতো পেতাম। কিসের ইঙ্গিত দিয়ে গেল ইন্দ্র? বলতে গেল ভালো লেগেছে অলকাকে, তাহলে কি অলকাকে? না 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 না, এ আমার দুরাশা। হ্যালো, ইন্দ্রাজ একজন এক মিনিট। ডেজিগনেট অফিসার। হ্যালো, আমার মেয়েকে, হ্যালো, আমার মতো মধ্যবিত্ত মেয়েকে, না না এ দুরাশা। এই যে মাস্টার মশাই, অলকাকে একটু ডেকে দিন তো। তুমি তুমি মদ্যপান করেছ? হ্যাঁ, ফিরে যাও, ফিরে যাও নির্লজ্জ আমার বাড়ি থেকে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি দাঁড়িয়ে আছো কোলাঙ্গা। রাগ করছেন কেন বাবা, রাগ করছেন কেন? দিন না। ফিরে যাও আমার বাড়ি থেকে। শুনুন শুনুন বাবা, শুনুন, রাগ করছেন কেন? কি শোনাবে, কি শোনাবে তুমি? একটা বাড়ির ঝিয়ের চরম সর্বনাশ করেছ। মিথ্যে কথা। আসল ঘটনা হচ্ছে না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। স্বেচ্ছায় যদি বেড়ে না যাও, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বলো, তুমি ফিরে যাবে কিনা? এতদিন আমি তোমাকে চিনতে পারিনি। আমার বিবাহযোগ্য মেয়েকে অবাধে মিশতে দিয়েছি। যদি একটা ক্ষণাক্ষরে বুঝতে পারতাম তোমার তোমার চরিত্রহীন লম্পট কর্তব্য। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো লম্পট? আমার বিশ্বাসের গলা টিপে তুমি হত্যা করেছ। পশুকে তুমি হার মানিয়েছ। একজন সম্ভ্রান্ত বংশের ছেলে, গেজেটেড অফিসারের ভাই। থাক বাবা, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে মা।
দিয়েছি মায়া মমতা। আজ সকালে একজনকেই তোষামত করে ওর চাকরির ব্যবস্থা করেছিলাম। আমার এত পরিশ্রমের ফসল অলকা, অলকা, না, আমার মেয়ের সঙ্গে তোমার কোনো কথা হবে না। আমি যে সম্রাটকে জানতাম তুমি তার প্রেতাত্মা। এখনো বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে জুতো মারবো জানোয়ার। আমি জানতে চাই তুমি যাবে কিনা। আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। না, ভিন্ন মাতালের সঙ্গে আমার মেয়ে কোনো কথা বলবে না। বাবা তুমি একটু বাইরে যাও বাবা। কিন্তু ভয় নেই, নিজের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। যাও। ঠিক আছে, 5 মিনিট সময় দিয়ে গেলাম, এর মধ্যে তোমার বক্তব্য শেষ করবে। আর ভবিষ্যতে কোনোদিন আমার বাড়িতে ঢোকবার চেষ্টা করবে না। আশা করি আমার ওয়ার্নিং তোমার মনে থাকবে। মনুষ্য জীবন ধারণ করে যারা পশুর মতো আচরণ করে, অভিনয় ব্যানার্জি তাকে মনে প্রাণে ঘৃণা করে। অলকা, তুমিও কি তোমার বাবার মতো আমাকে ঘৃণা করবে? অলকা বলো, বলো, বলো অলকা, বলো। তুমি চুপ করে থেকো না অলকা, তুমি চুপ করে থেকো না অলকা। তুমিও কি বিশ্বাস করো আমি ললিতার চরম সর্বনাশ করেছি? হ্যাঁ করি, আমি বিশ্বাস করি। তাহলে আর কিছু বলার নেই। ভেবেছিলাম পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে সম্রাট চরিত্রহীন, আমার অলকা কোনোদিন অবিশ্বাস করবে না, বিশ্বাস করতে পারে না। কারণ অলকাতে আমার অন্তরটাকে আয়নার মতো দেখতে পাই। কিন্তু হাইরে বিশ্বাস, হাইরে ভালোবাসা। মধ্যে মাতাল হয়ে এসেছো, সেটাও কি আমাকে অবিশ্বাস করতে হবে? না অলকা না, মদ আমি খেয়েছি এ কথা সত্য, কিন্তু কেন খেয়েছি তুমি জানো? কেন? আমার দাদার বাবার জন্য। না, তোমার ওই কৈফিয়তে আমি সন্তুষ্ট নেই। দুঃখই যদি পেয়েছিলে, মদ না খেয়ে তুমি আমার কাছে চলে আসতে। কিন্তু যে পরিস্থিতির মধ্যে ওটা একটা অজুহাত। তোমার অবচেতন মনে মদ খাওয়ার আকাঙ্ক্ষাই ছিল। তোমার মধ্যে এতটুকু যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, তুমি আর আমাদের আর আজ বলছো আমি আমি কেন এসেছি? কি মধুর ধাপ্পা বাড়ি। তুমি তুমি একটা পশু। পশু? অথচ অথচ কিছুদিন আগেও তুমি আমার বুকে মাথা রেখে বলতে মৃত্যু ছাড়া কেউ আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না। সে কি পিয়ারি? বাবা, বাবা, তুমি ওই চন্দ্রনাথ বাবুকে বলে এসো, আজই যেন আমাকে আশীর্বাদ করে যায়। আমি ওই ইন্দ্রনাথকেই বিয়ে করব। যাচ্ছি মা, যাচ্ছি। দাঁড়াও আমারে বাবা। না বাবা, তুমি দাঁড়াবে না। যাও তুমি, দেখি ও আমার কি করতে পারে। জীবনে কোনো হুমকির কাছে আমি মাথা নত করিনি, আজও করব না। তাতে যদি আমার জীবনে ঝড় ওঠে, সেই ঝড়ের মোকাবেলা করার স্বাভাবিক শক্তি আমার আছে। এই বাড়িতে আমি আগুন ধরে দেবো মোহন। তোমাকে আমি লাস্ট ওয়ান দিচ্ছি মোহন। মেয়ের বিয়ে দেওয়ার একদম চেষ্টা করবে না, তাহলে বোমা মেরে তোমাকে আমি উড়িয়ে দেব। আর বিয়ের থেকে ওকে আমি জোর করে তুলে নিয়ে যাব। তোমার বাবারও ক্ষমতা হবে না যে আমাকে আটকায়। দেশে কি আইন নেই? আইন? যারা ভীরু কাপুরুষ অপদার্থ, আইনের ভর শুধু তারাই করে। আমার কোনো মৃত্যুর ভয় নেই, কারণ আমি নরকের পথযাত্রী। আমি চাই হাউয়ের মতো জ্বলে উঠে মুহূর্তের মধ্যে নেমে যেতে। আমি ডুবে যেতে চাই পাপের পঙ্কিল আবর্তে। আমি দেখতে চাই নরক সে কোথায়
কত দূর। একেবারে জাহান্নামে গেছে। মনুষ্যের যে ছোট ফোঁটা, ওর মধ্যে অবশিষ্ট নেই। হুমকি দিয়ে গেল বাড়িতে আগুন দিয়ে যাবে, বোমা রেখে আমাকে শেষ করে দিয়ে যাবে। তুমি থানায় গিয়ে একটা ডায়েরি করে এসো বাবা। আমার যে ভয় করছে রে মা। ভয়? কিসের ভয়? রাস্তায় যদি হামলা করে, মাতালদের তো কোনো বিশ্বাস নেই। বাবা, আমার ভাবতে কষ্ট হয় রে মা। সে আমার সাথের সামনে ভয়কে জয় করতে শেখো বাবা। কিন্তু অন্যকে তুমি যত ভয় করবে, ওরা তত ভয় দেবে। সাহস করে রুখে দাঁড়াও, দেখবে সেও ভয় পাচ্ছে। মরণ তো একদিন হবেই বাবা। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না বাবা। বাবা এসেছিলেন স্যার। এই যে ইন্দ্রাজ এসেছে বাবা, সম্রাট ওয়ার্নিং দিয়ে গেল আমার বাড়ি পুড়িয়ে দিয়ে যাবে। আমি তো ভয়ে। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না, সব ব্যবস্থা করছি। ব্যবস্থা? হ্যাঁ, ও বাবাকেও শাসিয়েছে। বিয়ে যাতে না হয়, আমি এই মাত্র থানায় ডায়েরি লিখে এলাম। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না। আমি আমি জানতে যাচ্ছি বাবা, তোমরা কথা বলো। তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। তোমরা তাহলে কথা বলো বাবা। আমি থানায় গিয়ে একটা ডায়েরি লিখে আসি। এই গুন্ডামি আমি কিছুতেই সহ্য করবো না। ছি 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 ছি, ভদ্রলোকের সন্তান, একে নিজ ব্যবহার। অলকার সঙ্গে কথা বলো, আমি থানা থেকে আসছি। অলকা, বলুন। আমার সঙ্গে বিয়েতে তোমার সম্মতি আছে তো? বাড়ি, আপনি যে একজন দুর্লভ রত্ন, মোটা মাইনে পান, অফিস থেকে গাড়িও দিয়েছে। নিজেও একটা লেটেস্ট মডেল গাড়ি কিনেছি। হ্যাঁ শুনেছি, বাবা বলেছে। বাড়ি হচ্ছে শুনেছ? সেটাও বাবা বলেছেন। বাড়িটার নাম কি দেব জানো? কি? অলকা লজ। না না, মানে আপত্তি করছো কেন অলকা? এটা আমার স্বাদ। পৃথিবীতে যা কিছু আমার ভালো লাগে অলকা, সব আমি নিজের মতো করে পেতে চাই। তারই জন্য যদি আমাকে কোনো অন্যায় কাজ করতে হয়, আমি পিছিয়ে যাব না। হ্যাঁ, তোমাকে আমার দারুণ ভালো লেগেছে। কি হলো? কি হলো অলকা? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। কি হলো? ডাকো। না না, প্লিজ আমাকে আমাকে একটু একা থাকতে দিন। আমি আমি একটু একা থাকতে চাই। তুই এই অবস্থা না না, প্লিজ দয়া করে আপনি যান। আমাকে আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আমি যাচ্ছি। কাইন্ডলি আমাকে মোবাইল করে জানাবে তোমার শরীরের অবস্থা কেমন।